রক্ত যখনই দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক ৭ মার্চ আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা। সরকার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার। ইউপি নির্বাচন নিয়ে সরব প্রার্থী ও ভোটাররা মাদারীপুরে প্রচারে বাধা, হুমকি সহ নানা অভিযোগ। আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কিছুদিন বন্ধ থাকার পর বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু। নদী ভাঙ্গনে সর্বশান্ত এলাকার মানুষ, অভিযান চলছে বলছে প্রশাসন। এবং ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগাররা। বাছাই পর্বে ৯ মার্চ খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। মূল পর্বে খেলায় লক্ষ্য, বললেন মাশরাফি। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই উত্তাল মার্চের খবর। সাতই মার্চ ১৯৭১ তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল এ জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। গণতন্ত্র, সমতা আর অসাম্প্রদায়িকতাই যে বাঙালির জাতীয় চেতনা শুরু হবে তা উঠে আসে এই ভাষণে। যে ভাষণ ২৫শে মার্চ পর্যন্ত ৭ কোটি মানুষকে প্রস্তুত করেছিল স্বাধীনতার সংকল্পে উদ্বুদ্ধ হতে। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, তখন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগ সংসদীয় দলের সংবাদ সম্মেলনে সে অন্যায়ের প্রতিবাদ করতে ৭ই মার্চের জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ১৮ মিনিটের সে ভাষণটি হয়ে গেছে ইতিহাস। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আকাশমুখী আঙ্গুল আর বজ্রকণ্ঠের ঘোষণা ৭.৫ কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে জাগরণের সামিল হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদ্দীপনা জুগিয়েছিল। রক্ত যখনই দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল একটি অগ্নিশলাকা, যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের দাবানল, যার সামনে টিকে থাকতে পারেনি শক্তিশালী পাক বাহিনী। বিশিষ্টজনেরা বলছেন ৭ই মার্চের ভাষণ এমনই তাৎপর্যপূর্ণ ছিল যে ওই ভাষণের নির্দেশাবলী অনুসরণ করেই জাগ্রত জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমি তো বিস্মিত হয়ে যাই যে ক্ষণজন্ম পুরুষ না হলে, ঐতিহাসিক বোধ খুব গভীর না হলে এমন একটি ভাষণ দেয়া যায় যার প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। এ ভাষণ যারা দেখার ও শোনার সুযোগ পেয়েছিলেন, সেটা ছিল তাদের জন্য চরম এক সৌভাগ্যের প্রাপ্তি। সেদিন আমার মনে হয়েছিল এই তারিখটি শুধু একটি তারিখ মাত্র নয়, এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অনন্ত প্রেরণা হিসাবে কাজ করবে। সেদিন মনে হয়েছিল সেই ভাষণটি বাঙালিকে যোদ্ধা জাতিতে পরিণত করেছিল এবং এই যোদ্ধা জাতি জীবন দান করে ২৬শে মার্চ অর্জন করেছিল স্বাধীনতার অমর দিন। সে সময় যারা এ ভাষণটি শুনতে পারেননি, তাদেরকে এ ভাষণের অন্তর্নিহিত প্রেরণার জায়গাগুলোকে অনুধাবন করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি নির্দেশ, যা পরবর্তী সময়কালে বুকের গভীরে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের যোদ্ধারা। যে ভাষণ পুরো মুক্তিযুদ্ধকালেই উজ্জীবিত করে রেখেছিল বাঙালি জাতিকে। যে ভাষণে এসেছে মহাবিজয়, আমরা পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে প্রমাণ করেছেন।
একাত্তরের আজকের দিনেই এসেছিল স্বাধীনতার ডাক। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির জনকের নির্দেশে। ঐতিহাসিক এই দিনটিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো স্বাধীনতার স্থপতিকে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতা। কে কোথায় দাঁড়িয়ে কি বলল, আমার মতো লোক আমরা পল্টন ময়দানে দাঁড়িয়ে বহুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছি, কিন্তু আমাদের ঘোষণায় কাজ হয় না। যতক্ষণ বাংলার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা না করেছেন ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। তিনি এমন একটি বক্তৃতা করেছিলেন যে এই বক্তৃতার মধ্য দিয়ে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম মুক্তিযুদ্ধে আমাদের কি করণীয়। তিনি সমস্ত বাঙালি জাতিকে একই মোহনায় দাঁড় করিয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, যারা এখনো স্বাধীনতার বিরোধিতা করে তারাই বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া একটা নিষ্পত্তি হওয়া জিনিস, ৩০ লক্ষ শহীদ, সেটাকে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন কথা বলেন তখন মনে হয় যে পাকিস্তানের প্রতিনিধি কথা বলছেন। সুতরাং ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত। তিনি সেটাকে বিতর্ক তিনি শুরু করেছেন। সুতরাং স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছিল এবং জঙ্গি তৎপরতা তারা শুরু করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে, সফলতার সাথে সেটা নির্মূল করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। যে প্রক্রিয়ায় নিবন্ধন কাজ সম্পন্ন হচ্ছে তাতে গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। প্রযুক্তিবিদরাও তাদের সঙ্গে সহমত পোষণ করলেও এতে শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে সরকার। বায়োমেট্রিক প্রকল্পের সফলতায় বিচলিত হয়ে স্বার্থান্বেষী একটি মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে এটি ভেস্তে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হতে বাকি আর মাত্র ১.৫ মাস। স্বল্প এই সময়ের মধ্যে নিজেদের সিম নিবন্ধনে কাস্টমার কেয়ার সহ নির্ধারিত স্থানগুলোতে তাই ভিড় করছেন গ্রাহকরা। অপারেটররা বলছেন, গত ১৬ই ডিসেম্বর শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিকে আশানুরূপ সাড়া পাওয়া গেলেও সেই জোয়ারে কিছুটা ভাটা ফেলেছে ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া আঙুলের ছাপ বিতর্ক। সম্প্রতি আলোচনায় আসা এই বিতর্কে যে প্রক্রিয়া ও যাদের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ বলছেন, এর মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আঙুলের ছাপ এত সেন্সিটিভ একটা জিনিস, যদি আমি আমার একটা বহুজাতিক কোম্পানির কাছে তো আমি দিতে পারি না। এটার মাধ্যমে যে কোনো মিস ইউজ হবে না, আমার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করবে না, সেটা গ্যারান্টি কে দিবে? সরকার যদি এভাবে নিজ দায়িত্বে এটা নিত, কোনো বহুজাতিক কোম্পানির কাছে এটা না যেত, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য শক্তিশালী হতো। তাদের এই শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না প্রযুক্তিবিদরাও। সবচেয়ে বড় যে কনসার্ন, আপনার পারমিশন ছাড়াই বা আপনার অজ্ঞাতে আরেকজন আপনাকে ইনপারসনেট করতে পারে। কোথাও লোন নিতে হবে, সে আমার হয়ে নিয়ে ফেলতে পারে। কোথাও কোনো ক্রাইম হলো, ঝামেলায় পড়বো আমি, যার জন্য আমি কিছুই জানি না হয়তো। সরকার এবং বিটিআরসির দায়িত্ব হলো এই ডিভাইসগুলোকে এনশিওর করা যে এগুলো প্রপারলি টেস্ট করা হয়েছে কিনা। তবে গ্রাহকের প্রকৃত পরিচয় শনাক্তে নেয়া আঙুলের এসব ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব। তাদের তো আঙুলের ছাপ নেওয়ার পর বলা হচ্ছে না আপনি 2 দিন পরে আসেন, তখনই সেটা ভেরিফাই হচ্ছে। যদি স্টোর করা হতো তাহলে তো বলা হতো 2 দিন পরে আসেন। এদিকে গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করে সিম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে এই বায়োমেট্রিক পদ্ধতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা একটা বায়োনারি ডিজিটাল কোড, যেটা ফিজিক্যালি ব্যবহার করা যায় না। সুস্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রোপাগান্ডা করছেন তারা অবৈধ ভিআইপির সঙ্গে জড়িত, তারা হুমকিদাতা, এক নামে 100 সিম তারা ইউজ করে। অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিরোধে বাংলাদেশ ছাড়াও বর্তমানে পাকিস্তান ও সৌদি আরবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা হচ্ছে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চলছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম।
বাবু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর আব্দুল্লাপুরের যেখানে উচ্ছেদ অভিযান চলছে সেইখানে। মূলত এইখানে আব্দুল্লাপুর থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তার দুধারে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেই অবৈধ স্থাপনা এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে মোহাম্মদ মশিউর রহমান নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান আজকে চলছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে আমার পেছনেই ঠিক এই উচ্ছেদ অভিযান চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এরকম বেকো দিয়ে মূলত এই উচ্ছেদ অভিযান এখানে পরিচালনা করা হচ্ছে। এরকম 4টি বেকো এখানে নিয়ে আসা হয়েছে। এই 4টি বেকো দিয়ে মূলত এখানে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো রাস্তার দুপাশে যে পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা, মূলত যে স্থান, যে অধিগ্রহণকৃত যে জায়গা, সেই জায়গায় মূলত যে অবৈধ স্থাপনা এখানে গড়ে উঠেছে, এখানে কিন্তু সেই উচ্ছেদটাই মূলত ঢাকা জেলা প্রশাসন এখানে চালাচ্ছে। তো আমরা এখানে যে পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি, পুলিশের আসলে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি আমরা, যে এখানে আমি উত্তরা পশ্চিম যে থানা রয়েছে সেই পশ্চিম থানার উদ্যোগে মূলত এখানে এই জায়গায় মূলত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তো এখানে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে যেমনটি জানাচ্ছিলেন যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রায় 200 সদস্য, পুলিশের 200 সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য মূলত এখানে সবাই এখানে প্রস্তুতি রয়েছে। আমি এই মুহূর্তে কথা বলবো ঢাকা মেট্রোপল পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মশিউর রহমানের সাথে, যিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। মূলত ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসন ঢাকা এবং মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আজকে এই উচ্ছেদ কার্যক্রমটা আমরা করছি। এখানে যথেষ্ট আমরা সহযোগিতা পাচ্ছি এবং যারা এখানে কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটছে না। পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স রয়েছে, এপিসি রয়েছে, জল কামান রয়েছে। আমরা যে কোনো মোকাবেলা পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো, এরকম কিছু এখানে ঘটবে না। আমরা পিসফুলি ওই ব্যবসাটা করছি। যারা মশিউর, এখানে রাস্তার দুধারে যে পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলছেন আপনারা, এখানে স্থাপনা রয়েছে কেমন সংখ্যক? এখানে আমরা ইতিপূর্বে প্রায় 2 দিন করেছি এখানে। তো এখানে 3 কিলোমিটার অবৈধ স্থাপনার মধ্যে আমরা গতবার 5000 ঘরবাড়ি আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছি। আজকে যে অভিযানটা করছি আমরা, এখানে প্রায় এরকমই হবে, আরো 5000 ঘরবাড়ি এরকম। আব্দুল্লাপুর থেকে কামারপাড়া ব্রিজ প্রায় 3 কিলোমিটার, দুই পার দ্যাট মিনস 6 কিলোমিটার। 6 কিলোমিটারে 5000 ঘরবাড়ি এখন আমরা উচ্ছেদের আওতায় এনেছি। এই অভিযান চলবে, আগামীকালও চলবে, আগামী পরশুও চলবে। 3 দিনই আমাদের সাথে কথা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় বলেছেন 3 দিনে আমাদেরকে পুলিশ ফোর্স দিবে, অতএব আমরা এটা করব। ধন্যবাদ মশিউর রহমান। কথা বলছিলাম, এখানকার যে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান সাহেব, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই 3 দিন অভিযানের আজকে প্রথম দিন এবং আগামীকাল এবং আগামী পরশু দিন এই অভিযান চলবে। তো বাবু, এই ছিল উত্তর আব্দুল্লাপুর থেকে উচ্ছেদ অভিযানের সর্বশেষ। বাবু। দর্শক, রাজধানীর উত্তরায় চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান। সেখান থেকে আমাদেরকে সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম। সময় সংবাদ আরো থাকছে। মাদারীপুরে 3টি স্বর্ণের দোকান সহ 5টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি, বাধা দিতে গিয়ে 5 জন জখম, ব্যাপক লুটপাটের অভিযোগ। এবং মুকুলে মুকুলে ভরে গেছে রাজশাহীর আম বাগান। পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা, ঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। তবে ভোটের আগেই শিবচরের 16টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের 10 জন চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে বিএনপি প্রার্থীরা আত্মগোপনে থাকলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের।
অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 22 মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরের ইউনিয়নগুলোতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লা সহ অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থীরা। আর বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন আত্মগোপনে। অসহায় গরিব মানুষের সেবা করা এবং সামাজিক অনেক এই পরিবর্তন করা, সামাজিক পরিবর্তন করা। আমি এটা আলোকিত বাসকান্দি ইউনিয়ন করতে চাই। আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নানাবিধ হুমকি ধামকি দিচ্ছে। আমি এখন চাচ্ছি আমরা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি এবং যাতে জনগণের মতামতের রায় প্রতিফলিত হয়। ভোটাররা বলছেন তারা যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। দুঃখে সুখে যাকে কাছে পাই তাকে আমরা ভোট দিব। যে আমাদের পাশে সবসময় দাঁড়ায় তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের যে আমরা সাধারণ জনগণ আছি, আমরা যাতে সুস্থভাবে ভোট দিতে পারি, আমাদের এটাই আমাদের দাবি। সুস্থ নির্বাচন করে যে জয় হয়, ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে আছি। জেলা নির্বাচন কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। আমি আশা করছি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচন আচরণবিধি মেনে চলে একটি উৎসমুখর পরিষদ নির্বাচন পরিচালনা করবেন। যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবচরের 16টি ইউনিয়নের মধ্যে 10টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। বাকি 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 13 জন ও 572 জন মেম্বার পদে প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা 1,79,422 জন। সময় সংবাদ, মাদারীপুর। মাদারীপুরে 3টি স্বর্ণের দোকান সহ 5টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে গুলি করে ও কুপিয়ে জখম করা হয় 5 জনকে। গত রাত 2টার দিকে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক নৈশ প্রহরী জানান, অস্ত্রের মুখে তাদের জিম্মি করে বেঁধে ফেলে একদল দুর্বৃত্ত। পরে বাজারের 3টি জুয়েলার্স থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও 2টি টেইলার্স থেকে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ডাকাতের এক পর্যায়ে নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা তাদের ধরতে গেলে 2 জনকে গুলি করে এবং 3 জনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। পাশে টন হাত বাঁধছে, পাও বাঁধছে, বাইন্দে ফালাই দিয়া হ্যাঁ ভাইরা ডাকাতি করছে, আমাকে এক ঘরে নিয়ে আটকা টুইছে। চাবি ঠাবি আমার রাখা ওরা ঘুরছে। 10 থেকে 12 ভরি স্বর্ণ ছিল আর 1.5 থেকে 2 কেজি রূপা ছিল আর টাকা ছিল 30,000। গলায় ছুরি ধরে রাখছে। পরে আমার দোকানের সিন্দুক আর এই শোকেস টোকেস সব কিছু ভাঙা আপনার প্রায় 3 কেজির মতো রূপা নিয়ে গেছে আর 30 ভরির মতো সোনা নিছে। মেয়ারহাট বাজারে ডাকাতি হয়েছে। এই সংবাদ শোনার সাথে সাথে আমরা নৈশ পার্টি সহ আমরা চলে আসি। পরবর্তী দেখলাম 2 জন লোক আহত। তাদের দ্রুত আমাদের তত্ত্বাবধানে আমরা কালকানি হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল মেডিকেল আমরা প্রেরণ করেছি এবং এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আমরা বিষয়টি তদন্ত করে অভিযান অব্যাহত রেখেছি। মাগুরায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সর্দার লিটন। বন্দুকযুদ্ধ তার মৃত্যু হয়েছে। গত রাতে ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কালীনগর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে লিটন নিহত হয়। পুলিশ জানিয়েছে লিটনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। দিনাজপুরের সেতাবগঞ্জে পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 পুলিশ সদস্য। ভোরে বোচাগঞ্জ পীরগঞ্জ সড়কের চিলাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় টহল দেওয়ার এক পর্যায়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন কনস্টেবল আব্দুল লতিফ। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই তো এই অবস্থা 3 জনই তো গল্প করে যাচ্ছি, ওখান থেকে গাড়িটা ব্যাক করলো, আসতেছি, আসার পথে এই ঘটনা ঘটে গেল। বেলাল খুব গুরুতর মাথায় আঘাত পেয়েছে আর আব্দুল গফফার নামে সে বুকে এবং পায়ে আঘাত পাইছে।
তো পরবর্তীতে বেলালকে রংপুর মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়েছে। এশিয়া কাপের হতাশা কাটিয়ে মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে এখন ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে সকাল 8টায় বিমানবন্দরে পৌঁছার পর সকাল 10:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ একটি বিমানে করে ভারতে রওনা হন টাইগাররা। এ সময় বিমানবন্দরে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, এশিয়া কাপের ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টের অভিজ্ঞতা ওয়ার্ল্ড টি20তে বাংলাদেশ দলের কাজে লাগাতে পারবে। আর বাছাই পর্বের বাধা সাফল্যের সঙ্গে উতরে গিয়ে সুপার 10-এ খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন ম্যাশ। আমাদের প্রথমে তো কোয়ালিফাই খেলতে হবে। আমরা আশা করি ইনশাল্লাহ ভালোভাবে খেলবো এবং সেকেন্ড রাউন্ডে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তারপরে তো অবশ্যই অনেক বড়, যদি যেতে পারি অনেক বড় টিমের সাথে খেলা, তো আমরা আশা করছি ভালো করবো। এখন দেখা যায়। সময় সংবাদে খবর প্রচারের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। বেসরকারি সংস্থা TMSS ও কিছু বালু ব্যবসায়ী চালাচ্ছে এ ব্যবসা। এতে নদী পাড়ের জমি ভাঙনে সর্বশান্ত হচ্ছে এলাকার মানুষ। এনজিও কর্মকর্তার দাবি, তাদের ভেঙে যাওয়া জমি ভরাট করতেই বালু উত্তোলন করা হচ্ছে। আর প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে বগুড়া সদর উপজেলা শেখেরকোলা শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বেসরকারি সংস্থা TMSS ও এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালো চালিত মেশিন দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে নদী থেকে। বালু উত্তোলনের ফলে নদীর তীরে থাকা জমিগুলো ভেঙে যাচ্ছে নদীগর্ভে। পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। প্রতিবাদ করেও ফল পাচ্ছে না স্থানীয়রা। TMSS বালু কাটার কারণে আমাদের ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমি ভেঙে বালু নিয়ে যাচ্ছে। জমি ওখানে আছে 45 শতক মাটি, কিন্তু ভাঙ্গে এখন 1 বিঘা টিকেছে। এই জমিগুলো ভাঙ্গে শেষ বিলীন হয়ে গেছে। করতোয়া নদীর বিষয় দিয়ে আপনার এই যে পেপার মেলে যে পানিগুলো যাচ্ছে, যার কারণে আপনার মানুষ যে ঘাস ধুবে একটা জমি, সেটাও আপনার এখানে পারিচ্ছে না। আমরা প্রতিবাদ করবে গেলে আমাদের বিরুদ্ধে কেস লাগিয়ে দিচ্ছে। ওই ভয়তে এলাকার বাসী কেউ নদীর যাচ্ছে না। বালু উত্তোলনের কথা স্বীকার করে এনজিও পরামর্শকের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীর দ্বারা ভাঙ্গনের জমি ভরাট করতেই তাদের এই বালু উত্তোলন। TMSS দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি কেউ দেখাতে পারে, আমাদের পেপারে বিজ্ঞপ্তি দিয়ে বলা আছে যে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দিব। অবশ্য প্রশাসন বলছে, পর্যায়ক্রমে সবগুলি পয়েন্টে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করা হবে। করতোয়ার এই পয়েন্টে TMSS তুলছে, এটা দিয়ে 2টা মোবাইল কোর্ট হলো। এরপরে যদি বন্ধ না হয় তাহলে আমরা এখানে আবার আসবো, আর এর বাকিগুলো পর্যায়ক্রমে মোবাইল কোড করা হবে, বাকি পয়েন্টগুলোতে যেগুলোতে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী দেওয়া তথ্য মতে সদর উপজেলা শেখেরকোলা শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে বালু উত্তোলনের ফলে প্রায় 300 একর জমি করতোয়া নদী গর্ভে বিলীন হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি উত্তর কোরিয়ার। যে কোনো ভুল পদক্ষেপ পিয়ংইয়ং এর ধ্বংস ডেকে আনবে, পাল্টা হুঁশিয়ারি সিউলের। সরকারের কর মওকুফ এবং 1 অঙ্কের সুদে ঋণ সুবিধা সহ বিশেষ আর্থিক প্রণোদনা পেলেও শক্তিশালী হচ্ছে না ব্যবহৃত প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া। গবেষকরা বলছেন, 65% ব্যবহার অনুপযোগী প্লাস্টিক রিসাইক্লিং হচ্ছে না। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা আর সংগ্রহ পদ্ধতির উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ তাদের। যদিও প্লাস্টিক পণ্য ক্ষতিকর নয় উল্লেখ করে শিল্প মালিকদের দাবি, ব্যক্তিগত প্রচেষ্টায় বর্তমানে সিংহভাগ প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহারযোগ্য করছেন তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বছরে প্রায় 40 লাখ টন প্লাস্টিক পণ্য উৎপাদিত হয় দেশের কারখানাগুলোতে। এমনকি গেল 10 বছরে প্লাস্টিক খাতের মোট উৎপাদনও বেড়েছে প্রায় 3 গুণ। সে হিসেবে প্লাস্টিক শিল্পের গুরুত্ব যেমন বাড়ছে, তেমনিভাবে বাড়ছে অপচনশীল প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। মাথাপিছু 6 কেজি প্লাস্টিক পণ্য ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে, যে সংখ্যাটা যুক্তরাষ্ট্রে 100 কেজি, ইউরোপের বিভিন্ন দেশে 120 আর সিঙ্গাপুরে প্রায় 130 কেজি। এরপরও গবেষণায় দেখা গেছে, ব্যবহারের দিক থেকে পিছিয়ে থাকলেও প্লাস্টিক বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ উপরেই। গবেষকরা বলছেন, নাগরিকদের অসচেতনতার সঙ্গে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণেই দীর্ঘ হচ্ছে প্লাস্টিক বর্জ্যের ভাগাড়। অলমোস্ট 38% অফ দিস প্লাস্টিক ওয়েস্ট এটা রিসাইকেল হয়, আর বাকি 68% ধরেন সেটা ডিসপোজাল সাইট অথবা ড্রেনে পড়ে থাকছে। উন্নত দেশগুলিতে প্লাস্টিক বর্জ্যের একটা ব্যবস্থাপনা সিস্টেম আছে এবং
জনগণ সচেতন। বাংলাদেশে কোনো আইন নাই বর্জ্যকে পৃথক করার, এটা খুব দরকার, জরুরি। ভালো বর্জ্য খারাপ বর্জ্য মিশে গেলে তখন এটাকে আবার পরিষ্কার করা, এটাকে প্রসেস করা অনেক এক্সপেন্সিভ। তবে এমন পর্যালোচনার সঙ্গে দ্বিমত রয়েছে প্লাস্টিক শিল্প মালিকদের। এমনকি অপ্রাতিষ্ঠানিকভাবেই বর্তমানে শতকরা 70% প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং এর আওতায় এসেছে বলেই দাবি তাদের। আনঅর্গানাইজডলি কালেকশন হচ্ছে এবং রিসাইক্লিং হচ্ছে মোর দেন 70%। যদি কালেকশন সিস্টেম গভর্নমেন্ট ডেভেলপ করে দেয় 100% রিসাইকেল করা সম্ভব। পরিবেশের ওনারা প্র্যাকটিক্যালের সাথে নাই। দুই একজন নেতৃবৃন্দ বলেছেন যে প্লাস্টিকের ক্যান্সার হয়, তো ক্যান্সারের যে মেডিসিনটা সেটা কিন্তু প্লাস্টিক দিয়ে প্যাকিং হয়। 10 লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি প্লাস্টিক খাতে মোট বিনিয়োগের পরিমাণ 10,000 কোটি টাকা। তাই নতুন করে বিনিয়োগ কঠিন উল্লেখ করে প্লাস্টিক রিসাইক্লিং প্লান্ট স্থাপনে সরকারকেই এগিয়ে আসার আহ্বান মালিকপক্ষের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী পাটজাত পণ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, বাবু, আপনি জানেন সারা বিশ্বে যখন পরিবেশ আন্দোলনের জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য আন্দোলন হচ্ছে, যেখানে বিভিন্ন রকম যে পরিবেশ এর জন্য অনুকূল যেসব পণ্য ব্যবহারের জন্য আন্দোলন হচ্ছে, সেই রকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশে চলছে পাটজাত পণ্যের প্রদর্শনী এবং মেলা। 3 দিনব্যাপী মেলাটি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য, ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাবু, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতদিন এই মেলাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে যেটি বলা হয় যে পাটজাত পণ্যের বিভিন্ন রকম যে ব্যবহার এবং সেই বহুমুখী ব্যবহারের সঙ্গে দর্শকদের এবং আগতদের পরিচয় করিয়ে দেওয়ার যে লক্ষ্য, সেটি তারা কিন্তু এখানে পূরণ করে চলেছেন। সরকারের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে পাটজাত বিভিন্ন পণ্যের 6টি পণ্যের যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পণ্যগুলো যেমন হচ্ছে যে ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনি, এই 6টি পণ্যের পাটজাত মোড়কের যে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, সেই বাধ্যতামূলক আইনটি বাস্তবায়নের জন্য এবং সাধারণ মানুষকে আইনটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মেলাটি, এবং তারা এই বাধ্যতামূলক আইনটির পরিপূর্ণ ব্যবহার এই মেলাটির মধ্য দিয়ে শুরু করতে চান, এমনটি তারা আয়োজকরা জানিয়েছেন। আইনটি বাস্তবায়নের জন্য গত বছরের 30 নভেম্বর থেকে যে অভিযান পরিচালনা করা হয়, সেখানে 997টি ভ্রাম্যমাণ আদালত 2103টি মামলা দায়ের করেন এবং 86,56,000 টাকার জরিমানা এবং 2 জনকে কারাদণ্ড প্রদান করেন। তো এই কার্যক্রমের অংশ হিসেবে যারা সহযোগিতা করেন, গতদিন কিন্তু তাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে এবং পুরস্কৃত করা হয়েছে। এখানে মেলার ব্যাপারে যদি আপনাদের জানাই, তাহলে জুতা, ব্যাগ, হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে গৃহস্থালির পণ্য এবং বিভিন্ন রকম যে শপিং ব্যাগ থেকে শুরু করে গৃহস্থালির বিভিন্ন পণ্যের যে কত রকম ব্যবহার, সেখানে সেটি কিন্তু এই মেলায় প্রদর্শিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। এখানে মজার একটি তথ্য, সেটি হচ্ছে যে পাটের যে বিভিন্ন রকম পানীয়, পাট পাতার, সেটি কিন্তু এইখানে প্রদর্শন করা হচ্ছে এবং একই সঙ্গে এই পাতার ব্যবহার করে যে স্যুপ সহ বিভিন্ন পানীয় ব্যবহার করা হচ্ছে, খাওয়া হচ্ছে, সেগুলোর একটি বাস্তব নমুনা এখানে প্রদর্শন করা হচ্ছে। সব মিলিয়ে ছোট একটি কথা বলে যদি শেষ করি, তাহলে আগামী 2017 সালে ইউরোপের যে 28টি দেশ, সেখানে কিন্তু পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে। সেখানে যে পাটজাত বিভিন্ন ব্যাগ সহ পণ্যের যে ডাইভার্সিফিকেশন অর্থাৎ বহুমুখীকরণ যে হচ্ছে, তার একটি প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সরকার এই আয়োজনগুলো করছে। তো বাবু, আমার হাতে এই ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই পাট পণ্য মেলার সর্বশেষ খবর। বাবু। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে পাটজাত পণ্য মেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। চলে যাচ্ছি পরের খবরে। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আম বাগানগুলো। এবার গাছে বেশি মুকুল আসায় বাম্পার ফলনের আশা আম চাষিদের। ভালো ফলনের আশায় তাই বাগানে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন তারা। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। দিগন্ত জুড়ে আম বাগানগুলো এখন অনেকটাই পরিণত হয়েছে ফুল বাগানে। এখানে বাতাসে মুকুলের মৌ মৌ গন্ধ, যেন প্রকৃতির অলঙ্কারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এ ডালেই সপ্তাহ 2 পরে দেখা দেবে আমের গুটি দানা। তাই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আম চাষিদের। গত বছরের চেয়ে এবার মুকুল বেশি আসায় অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। আশা করা যে এবার মূল
মুকুল ইনশাল্লাহ ভালো আছে, তো বেনিফিট এবার ইনশাল্লাহ আশা করছি যে ভালোই হবে। গতবার থেকে এবার আল্লাহ খুবই যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে। কদিন বাদে গুঠি আসবে, তো পানি টানি দিতে হবে, স্প্রে করতে হবে। এটাতে এখন পরিচর্যা নিলে একটা ভালো ফলন আশা করা যায়, এই জন্য আমরা এটা পরিচর্যা নিচ্ছি। তবে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণের শঙ্কা অধিক ফলনে বাধা মনে করছেন আম চাষিরা। 10-12 দিন পর হয়তো একটু গুঠি আসবে, গুঠির গোড়াতে গোড়াতে হয়তো পোকার আক্রমণটা একটু বেশি, ওটাই সমস্যা ধরেন আমাদের। পোকা ধরে, আমরা ফুটা ফুটা করে, হ্যাঁ, ওটার জন্য যে কি বিষ দিব না দেবো, ওটার জন্য একটু আমরা ভয়ে। আর ভালো ফল পেতে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। এখন পর্যন্ত আম ফুটন্ত অবস্থায় একটি স্প্রে হয়ে গেছে, আর একটি স্প্রে মোটর দানা আকার হলেই তখন এই স্প্রেটি দিতে হবে। সমস্ত গাছ ভিজে স্প্রে দেওয়া হয়, তাহলে আমের যে ফল আসবে এটা গাছে দাঁড়িয়ে যাবে এবং ভালো ফলন হবে। এবার জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে, যা গত বছরের থেকে 64 হেক্টর বেশি। আর উৎপাদন আশা করা হচ্ছে 2,15,579 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর মিরপুরে এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কাফরুল থানা অবরোধ করেছে এলাকাবাসী। সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। বাবু, এই মুহূর্তে আমি আছি কাফরুল থানার সামনে। আপনি এখানে দেখছেন যে এলাকার মানুষজন এবং যারা আছেন তারা থানাটি ঘেরাও করেছেন এবং তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে গতকালকে একজন গৃহকর্মীকে বাসার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। সেই অভিযোগে তারা এখানে যে গৃহকর্মীর যে মরদেহটি রয়েছে সেইটি থানার সামনে নিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন এবং এখানে যে নিহতের মা তিনিও আছেন। তো নিহতের মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তো তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এই মিরপুর 13 নম্বরের যে ন্যাম ভবন কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সের 3 নম্বর ভবনের 403 নম্বর বাসায় তিনি কাজ করতেন। তো গত কয়েকদিন ধরে তিনি নিজে অসুস্থ ছিলেন, তো সেই অসুস্থ থাকার কারণে গত 4-5 দিন ধরে তার মেয়েকে তিনি সেখানে কাজের জন্য পাঠিয়েছিলেন। তো তিনি বলছেন যে সেখানে কাজ করা অবস্থায় গতকালকে সেই বাসায় তার মেয়েকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এবং তিনি সেই অভিযোগটি করছেন এবং তিনি যেটি বলছেন যে সেই অভিযোগের বিচার, সেই তার মেয়েকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার তিনি চাইছেন। তো আমরা এই মুহূর্তে আপনি দেখছেন যে এখানে যে এই স্থানীয় লোকজন তারা জড়ো হয়ে বিক্ষোভ করছেন এবং থানার ঠিক সামনেই আমরা যেটি দেখেছি যে পুলিশের সদস্যরা তারাও সতর্ক অবস্থায় রয়েছেন। তো কিছুক্ষণ আগে আমি এখানে যারা আছেন পুলিশের একজন সদস্যের সঙ্গেও কথা বলেছিলাম। তো পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে যেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ গতকালকে যারা এই তরুণীর লাশ উদ্ধার করেছেন এবং সেই ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটি দাবি করা হচ্ছে। মামলায় তারাই বাদী হয়েছেন এমনটাও পুলিশের একজন সদস্য আমাকে জানিয়েছেন। কিন্তু যারা এই নিহত যে গৃহকর্মী তার যে মা আছেন কিংবা তার স্বজনরা আছেন এবং স্থানীয় যারা লোকজন আছেন তারা সেই কথাতে তারা বিশ্বাস করছেন না, তারা সেই কথাতে তারা আস্থা স্থাপন করতে পারছেন না। তারা বলছেন যে যেই বাসা থেকে ফেলে দিয়ে তাদের মেয়েকে তাদের ভাষায় ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, তো সেই বাসার লোকজনের গ্রেফতার তারা দাবি করছেন। তো পুলিশের যে ভাষ্য আপনাকে আমি জানালাম সেটি হচ্ছে পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে আমি অনানুষ্ঠানিকভাবে কথা বলেছিলাম, কিন্তু আনুষ্ঠানিকভাবে পুলিশের সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কথা বলছেন না, তারা এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মুখ খুলছেন না। এইখানকার যে অবস্থা আপনাকে যেটা আমি বলছি যে এখানে থানার সামনে সেই মরদেহ নিয়ে স্থানীয় লোকজন বিক্ষোভ করছেন এবং পুলিশের সদস্যরা সেই বিক্ষোভটিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে আইনি প্রক্রিয়ায় যদি কেউ দোষী হয় তাহলে তারা তাকে গ্রেফতার করবেন, তারা তাকে আইনের আওতায় নিয়ে আসবেন। পুলিশের সদস্যরা বলছেন যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে বিষয়টিকে তারা এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছেন।
আর আপনাকে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এখন যদিও কাফরুল থানার সামনে বিক্ষোভ চলছে, এর আগে কিন্তু সকালবেলাতে আমরা যেটি জেনেছি যে কাজীপাড়ার যে সড়ক রয়েছে অর্থাৎ মিরপুর যে সড়ক রয়েছে সেই সড়কে সেখানেও স্থানীয় লোকজন প্রথমে সেখানে বিক্ষোভ করেছিলেন। তো তারপরে সেখান থেকে তারা যে ন্যাম ভবন অর্থাৎ যেইখান থেকে এই গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেইখানে তারা অবস্থান নিয়েছিলেন। তো সেইখান থেকেও পুলিশের সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছিলেন। তো সবশেষ তারা সেই যে মরদেহ আছে সেই মরদেহটি নিয়ে এই থানার সামনে এসে অবস্থান নিয়েছেন। তো তারা এখানে বলছেন যে তারা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু বিচার তারা চান, যারা তাদের মেয়েকে হত্যা করেছে, যারা দোষী তাদেরকে গ্রেফতার তারা চান। তো এই দাবিতেই তারা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন। তো কাফরুল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। বাবু। দর্শক, মিরপুরে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কাফরুল থানা ঘেরাওয়ের বিষয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে তাদের ওপর নির্বিচারে পারমাণবিক বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার অনুষ্ঠেয় সামরিক মহড়ায় 3 লাখ দক্ষিণ কোরীয় ও 15,000 মার্কিন সেনা অংশগ্রহণ করবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর থেকেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উত্তরের যে কোনো ভুল পদক্ষেপ তাদের ধ্বংসের কারণ হতে পারে। শনিবার থেকে দক্ষিণ কোরীয় উপকূলে ভিড়তে শুরু করেছে বিভিন্ন সামরিক সরঞ্জামবাহী যুক্তরাষ্ট্রের জাহাজ। চলছে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি। কোরীয় সীমান্তে স্থিতিশীলতা ফেরাতেই সিউলের সঙ্গে যৌথভাবে এই মহড়া চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার 3 লাখ ও যুক্তরাষ্ট্রের 15,000 সেনা সদস্য অংশগ্রহণ করবে বলে জানায় বিবিসি। ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়ে সিউলও জানায়, উত্তর কোরিয়ার যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর জানায়, নিজ সেনাদের পরমাণু হামলার জন্য প্রস্তুত থাকতে বলে নিজেদের ধ্বংস ডেকে এনেছে পিয়ংইয়ং। এটা এযাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। এটা উত্তরের প্রতি এক ধরনের সতর্কবার্তা। তারা যদি সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা করে তবে আমরাও হাত পা গুটিয়ে বসে থাকবো না। তাদের যে কোনো হামলার কড়া জবাব দিতে প্রস্তুত আমরাও। এর পরপরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলা চালানো হবে বলে হুমকি দেয় উত্তর কোরিয়া। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, যৌথ মহড়ার মাধ্যমে সিউল ও ওয়াশিংটন আগ্রাসন চালানোর যে প্রস্তুতি নিচ্ছে তার জবাবেই এই হামলা চালানো হবে। পিয়ংইয়ং এর এ ধরনের হুমকি দেওয়ার ঘটনা নতুন নয়। গত সপ্তাহেই যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালানোর জন্য নিজ সেনাদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে সত্যিকার অর্থেই পারমাণবিক লড়াইয়ের সামর্থ্য তাদের রয়েছে কিনা তা নিয়ে সামরিক বিশ্লেষকদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। লা লিগার খবর, স্প্যানিশ ক্লাব হিসেবে টানা অপরাজিত থাকার রেকর্ডটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেল জায়ান্ট বার্সেলোনা। স্বাগতিক এইবারকে 4-0 গোলে হারিয়ে টানা 36 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল কাতালানরা। সেই সঙ্গে 28 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এক ধাপে এগিয়ে গেল চ্যাম্পিয়নরা। এছাড়াও গেতাফে 1-1 গোলে সেভিয়া এবং মালাগা 3-3 গোলে ড্র করেছে দেপোর্তিভো লা করুনার সঙ্গে। স্তাদিও মিউনিসিপালে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক এইবারের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকেন মেসি সুয়ারেজরা। কিন্তু স্বাগতিকদের জালে গোল উৎসব শুরু করেন 20 বছর বয়সী মুরির এল হাদ্দাদি। 8 মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে বার্সাকে প্রথম লিড এনে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার। 41 মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 74 মিনিটে স্বাগতিক ডিফেন্ডার রামিস মেসিকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় এনরিকে শিশোরা, যা থেকে গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে 8 মৌসুমে 20টি করে গোল করার নতুন রেকর্ড গড়েন মেসি। 84 মিনিটে কাতালানদের বড় জয় নিশ্চিত করে চলতি লিগে 26তম গোল করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক 7 মার্চ আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা। সরকার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার। ইউপি নির্বাচন নিয়ে সরব প্রার্থী ও ভোটাররা, মাদারীপুরে প্রচারে বাধা হুমকি সহ নানা অভিযোগ।
আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কিছুদিন বন্ধ থাকার পর বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবারও শুরু। নদী ভাঙ্গনে সর্বশান্ত এলাকার মানুষ, অভিযান চলছে বলছে প্রশাসন। এবং ওয়ার্ল্ড টি20তে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগাররা। বাছাই পর্বে 9 মার্চ খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। মূল পর্বে খেলাই লক্ষ্য বললেন মাশরাফি। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।